আজকে আমরা আরো একজন আমাদের গ্রেট এডুকেটরস অর্থাৎ মহান শিক্ষাবিদের মধ্যে আরো একজন খুব খুব ইম্পর্টেন্ট এবং খুব পপুলার মানুষ অর্থাৎ শ্রী স্বামী বিবেকানন্দকে নিয়ে আজকে আমরা পড়বো। স্বামী বিবেকানন্দ সম্পর্কে আশা করি পড়েছো। স্বামী বিবেকানন্দ সম্পর্কে তোমরা কি জানো, এখন পর্যন্ত কি জেনেছো একটু যদি বলো, তারপরে আমি যখন ক্লাসে প্রবেশ করবো তখন এটা সম্পর্কে আরো বিশদে আলোচনা করবো এবং তোমাদেরও সেটা ভালো লাগবে। আমাদেরকে পড়তেটা কি হবে, আমাদের মূলত সাবজেক্টটা কি গো, এডুকেশন। আর আমাদের এখানে পড়তে হবে যে বিভিন্ন শিক্ষাবিদ আছেন, বিভিন্ন দার্শনিক আছেন। ইনিও কিন্তু একজন দার্শনিক, ইনিও কিন্তু একটা দর্শন ভাবধারার উপর বেশ করে চলতো। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন প্রকৃতিকে বেশ করে চলতো, প্রকৃতিবাদী মনোভাবকে নিয়ে চলতো, ঠিক তেমন ইনি ভাববাদী মনোভাব নিয়ে চলতেন। তো ইনাদের ভাবনা চিন্তা, ইনাদের কার্যকলাপগুলো কতটা ইফেক্টিভ হয়েছে আমাদের এডুকেশনে বা আমাদের শিক্ষা ক্ষেত্রে বা বর্তমানে যে শিক্ষা চলছে সেই শিক্ষার পাঠ্যক্রমের উপর কতটা রিফ্লেক্টেড হয়েছে, সেই সংক্রান্ত বিষয়গুলো আজকে আমরা জানবো। শাইন মৈত্র 94.6, শুভজিৎ হালদার 94.2, পল্লবী সরকার 93.8, সুজয় মন্ডল 93.4, অর্ণব ঘোষ 92.8। এগুলো হচ্ছে আমাদের এলিট একাডেমিতে উচ্চ মাধ্যমিক 2026-এ রেজাল্ট। এরকম 90%-এর উপরে অনেকেই পেয়েছে। তোমরাও যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই এলিট অ্যাপটি ডাউনলোড করো এবং সেখান থেকে উচ্চ মাধ্যমিক আর্টসের বিদ্যার্থী ব্যাচটি জয়েন করে নাও। সেখানে কি কি পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, এমসিকিউ ভিত্তিক পিডিএফ নোটস এবং এমসিকিউ প্র্যাকটিস সেটস। এবং এই আর্টসের বিদ্যার্থী ব্যাচের প্রাইস মাত্র 399 টাকা, যেখানে তোমাদের 10খানা বিষয় পড়ানো হচ্ছে। যেহেতু আমাদের অ্যাপে ক্লাস অনেকদিন আগে শুরু হয়েছে তাই সিলেবাস অনেকটা এগিয়ে গিয়েছে, কিন্তু নতুন ভাবে যারা ক্লাসে জয়েন করছো তাদের জন্য থাকছে স্পেশাল ডাউট ক্লিয়ারেন্স সেশন, যেখানে তোমরা তোমাদের যাবতীয় ডাউট টিচারদেরকে জিজ্ঞেস করে তোমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার করে নিতে পারবে। তো যারা এখনো পর্যন্ত আমাদের এলিট অ্যাপটি ডাউনলোড করোনি, সেই অ্যাপটি ডাউনলোড করে নিয়ে তোমরা অতি সত্বর ক্লাসে জয়েন হয়ে যায়। মনে রাখবে কোর্স ফিটা মাত্র 399 টাকা পুরো 6 মাসের জন্য। তাহলে প্রথম যেটা কোয়েশ্চেন চলে এলো, তোমাদের মূলত প্রথমে যেটা মনে রাখতে হবে যে স্বামী বিবেকানন্দের জন্মদিনটা কত সালে হয়েছিল, অর্থাৎ তার জন্ম সালটা কত। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, এরপরে মহাত্মা গান্ধী, এই তিনটের যদি জন্ম সালের সিকোয়েন্স দেখো 1861, 1863, 1869। তাই এইভাবে তুমি মনে রাখবে, ঠিক আছে। এই দেখো শায়ের একটা কথা বলে দিয়েছে, স্বামীজি কিছু বাণী যে জাগো ওঠো, যতক্ষণ না লক্ষ্যে অর্জিত হচ্ছে ততক্ষণ তেমন। একদম তিনি আধ্যাত্মিক শিক্ষার উপর বেশি গুরুত্ব দিয়েছেন রাজ, একদম। আমি তো বললাম ভাববাদী, আইডিয়ালিজম, অর্থাৎ তিনি ঈশ্বরিক সত্তা নিয়ে বেশি জোর দিয়েছেন। আমরা সেগুলোই আলোচনা করব। এবার আমি আশা করছি তোমরা একটু কমেন্ট করবে না, যদি কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে অবশ্যই বলবে, আশা করি প্রবলেম হবে না, যদি হয়ে থাকে তারপরে বলবে। তাহলে স্বামী বিবেকানন্দ জন্ম কত সালে, 1863 সালে 12ই জানুয়ারি, সালটাও কিন্তু মনে রাখবে। এবার তার আসল নাম কি আমরা কিন্তু সবাই জানি, সেটা হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত, তাই তো। তার পিতার নাম কি, বিশ্বনাথ দত্ত। আমি কিন্তু তার মাতার নাম দিইনি, মূলত সেই রকম কোশ্চেন আসবে না, তবুও তার পিতার নামটা আমি দিয়েছি। এবার দেখো, বিবেকানন্দ ঘোষণা করেন ম্যান মেকিং ইজ মাই মিশন। এখান থেকে আমি কি বলেছি, মেন জিনিসগুলো তুলে ধরতে হবে, জাস্ট তোমাদের মনে রাখতে হবে, আর কিচ্ছু না। তিনি ম্যান মেকিং ম্যান মেকিং ইজ মাই মিশন, অর্থাৎ ম্যান মেকিং এর কথা যদি কে বলেছিলেন, তাহলে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে এলো, স্বামী বিবেকানন্দ। যখন মূলত আমি এই সমস্ত গ্রেট এডুকেটরস এর উপরে তোমাদের এমসিকিউ করাবো, তখন কিন্তু এই জায়গাগুলো থেকে অনেক লাইন তুমি দেখতে পাবে, ঠিক আছে। দেবীজ, আমি ভালো আছি, এখন ক্লাস করো। তার জীবন দর্শন, শিক্ষার লক্ষ্য, শিক্ষা পদ্ধতি সমস্ত চিন্তায় বেদান্ত দর্শন থেকে উৎসারিত। তাহলে তিনি কোন দর্শনে বিশ্বাসী ছিলেন? বেদান্ত দর্শন প্লাস ভাববাদী। বেদকে বিশ্বাস করতেন এবং বেদকে মানতেন। তিনি বেদকে অনুসরণ করে তার জীবনটাকে তিনি প্রতিবাহিত করেছিলেন এবং তার পথেই তিনি এগিয়েছিলেন, তাই তো। তাহলে ম্যান মেকিং ইজ মাই মিশন, অর্থাৎ ম্যান মেকিং এর কথা কে বলেছেন? স্বামী বিবেকানন্দ বলেছিলেন। তার জন্ম কত সালে? 1863 সালে। তার অপর নাম কি? নরেন্দ্রনাথ দত্ত। এখান থেকে মূলত এই কোশ্চেনটা একটা, দুইটো, এবং তিনি কোন দর্শন থেকে বেশি উদ্বৃত্ত হতেন, উত্তারিত হতেন? বেদান্ত দর্শন, অর্থাৎ তিনি বেদে বিশ্বাস করতেন। তিনটে। তার পাশাপাশি বেদে বিশ্বাস করছে, তার মানে বেদ কি? বেদে আমাদের ঈশ্বরকে মানে, তাই তিনি ভাববাদ, আইডিয়ালিজম, অর্থাৎ ভাববাদে বিশ্বাসী। আইডিয়ালিজম বা ভাববাদ যেটা চলে যাচ্ছে তোমার, সেটা তোমার ওয়েস্টার্ন ফিলোসফি চলে যাচ্ছে। আর বেদান্ত যেটা চলে যাচ্ছে বা বেদ, সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ফিলোসফি, অর্থাৎ জানো তো ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শন। তাহলে বেদান্ত বলতে কি?
বুঝতে পেরেছো? বেদান্ত বলে একটা ফিলোসফি আছে, যাদের ফিলোসফি আছে তারা কিন্তু পড়েছো বেদান্ত দর্শন সম্পর্কে। তিনি শিকাগো সম্মেলনে মাই ব্রাদার এন্ড মাদার সিস্টার আমেরিকান এই কথাটি বলেছেন। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ সুদীপ, এই তিনটে জিনিস অবশ্যই নোট করবে। যদি নোট এটা থেকে আমি মূলত বলবো এখন দেখে নাও, পরবর্তীকালে পিডিএফ পেয়ে যাবে, তখন থেকে তারপরে তুমি হয়তো নিজে নিজে নোট ডাউন করে দেবে, ঠিক আছে? দেখো ম্যান মেকিং এডুকেশনটা কি বলছে, মানুষকে মনুষ্যত্বের অধিকারী করবে, মানুষকে স্বনির্ভর ও শক্ত সমর্থ করে তুলবে, মানুষকে মনুষ্যত্বের অধিকারী করবে, মানুষকে স্বনির্ভর ও শক্ত সমর্থন করে তুলবে, আত্মশক্তিতে ভরপুর দৃঢ় চরিত্রের মানুষের ত্যাগের মন্ত্র দীক্ষিত হয়ে এক পরিপূর্ণ মানুষ হয়ে উঠবে। এই ছিল তার সর্বত্যাগী সন্ন্যাসী বা আজীবনের স্বপ্ন। ম্যান মেকিং এডুকেশন বলতে চলেছে যে একজন মানুষকে আসল মানুষ রূপে পরিপূর্ণ করতে হবে। এবার তাকে আসল মানুষ রূপে পরিপূর্ণ করার জন্য কি করতে হবে? মনুষ্যত্বের অধিকারী। এই যে মনুষ্যত্ব, এই কথাটা কিন্তু তোমরা অনেক সময় শুনেছো অনেক স্যার বা ম্যামকে বলতে, তোর মনুষ্যত্ব ঠিক নাই, এর মনুষ্যত্ব ভালো না। অর্থাৎ ভাবনা চিন্তার মধ্যে কিছু পজিটিভ ভাইবানা বা স্বচ্ছ সুস্থ সবল ভাবনা চিন্তা রাখা। তার পাশাপাশি মানুষকে স্বনির্ভর ও শক্ত ও সমর্থন করে তোলা। স্বনির্ভর বলতে কি? আত্মনির্ভর। স্বনির্ভর ভারত এই কথাটা তোমরা কিন্তু অনেক সময় শুনে এসেছো এখন। তাহলে স্বনির্ভর বলতে কি? নিজের ওপর নিজেকে ডিপেন্ড হওয়া, কারো ওপরে নির্ভর না করা, নিজের কাজ নিজে করে নেওয়া, কে আছে পাশে না আছে তা নিয়ে কোনো কিছু ভাবনা চিন্তা না করে আমার কাজটা আমাকে করতে হবে এবং আমি সেটা করতে পারবো, সেই ক্যাপাবিলিটির তাকে অধিকারী করানোর কথা বলেছিলেন। তারপরে কি বলেছে? শক্ত ও সমর্থ করা। শক্ত বলতে কি বলেছে বলতো? তুমি তো স্বনির্ভর হবে, তোমাকে তো মনুষ্যত্বের অধিকারী করবোই, তার পাশাপাশি তোমাকে শক্ত হতে হবে, কারণ শক্ত মনেই শক্ত দেহর বাস। এই কথাটা বলেছিল। শক্ত মানে মানুষকে ফিজিক্যালি স্ট্রং করতে হবে। শক্ত বলতে যেটা বলতে চাইছে, তোমাকে কিন্তু ফিজিক্যালি স্ট্রং, তোমার স্ট্যামিনা করতে হবে। তোমাকে শক্ত, মানুষকে শক্ত করে তোলার জন্য তিনি যোগ ফলো করতে বলেছেন, ব্যায়াম করার কথা বলেছেন, ফুটবল খেলার কথা বলেছেন। কিছুক্ষণ আগে একজন বলেছিল যে কমেন্টটা করেছেন একদম, যে তিনি এটা চেন্নাইয়ে মূলত কথাটা বলেছিলেন একটা সভাতে, তিনি প্রচার করতে গিয়ে যে ফুটবল খেলা গীতা পড়ার চাইতে ফুটবল খেলা অনেক ভালো, এই কথাটা বলেছেন। এটা তোমরা পাবে ফিলোসফিতে। স্যার ক্লাসটা করতে খুব ভালো হচ্ছে, খুব ভালো লাগলেই ভালো লাগবে ফিলোসফিতে স্যার। ওকে, আত্মশক্তিতে ভরপুর। আত্মশক্তি বলতে নিজের ক্যাপাবিলিটি, নিজের প্রতি আত্মবিশ্বাস জাগিয়ে তোলা। না আমি পারবো, আমার দ্বারাও সম্ভব, আমি করতে পারবো। এই যে বলে না এত কিছু মোটিভেশনের কথা বলি না, তুমিও পারবে, তোমারও দ্বারা সম্ভব, এই সকল যেই গল্পগুলো আমরা তোমাদের বলি বা তোমাদের যেভাবে মোটিভেট করি, কারো মোটিভেশনের দরকার নাই। নিজের যেটা ভুল করবে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজে এগিয়ে যাবে, সেই রকম তাকে স্বনির্ভর এবং আত্মশক্তিতে উপলব্ধি করিয়ে তোলার কথা বলেছে। মানুষের ত্যাগের মন্ত্র দীক্ষিত হয়ে এক পরিপূর্ণ মানুষ হয়ে উঠবে। এই ছিল সর্বত্যাগী সন্ন্যাসী আজীবনের স্বপ্ন। তাহলে তিনি ম্যান মেকিং মানে তিনি এমন একটা সমাজে এমন একটা মানুষ গড়ে তুলতে চেয়েছেন যেখানে মানুষের সাথে মানুষের লড়াই থাকবে না, যেখানে মানুষ একটা অন্যরকম ভাবে হেয় দেখবে, হেয় করবে তা না, বা সে হয়তো মানসিক ভাবে দুর্বল কিন্তু তার বৌদ্ধিক ক্ষমতা খুব বিশাল, তাহলেও চলবে না। তার মতে একজন মানুষকে যেমন তার জ্ঞান বুদ্ধি বিচার ক্ষমতার প্রতি তাকে দক্ষ থাকবে, ঠিক তেমনই তাকে শারীরিকভাবে শক্তিশালী এবং সম্বল হয়ে উঠতে হবে। দেখো সোজা বাংলায় যদি এর ভালো উদাহরণ দেওয়া যায়, হ্যাঁ একদম রাজ, তিনি ফিলোসফিতে এমএ করেছিলেন। হ্যাঁ তুমি কি পারুল প্রকাশনীর বই পড়েছো রাজ? দেখো কি বলছিলাম, যদি একটা ভালো উদাহরণ দেওয়া যায়, যে আমরা দেখি যদি সত্যি কথা বলা চলে, আমি আমার ব্যাচমেটে যারা দেখেছিলাম, যাদের মূলত ক্লাস 10 বা 12-এ যে সকল বন্ধু বা বান্ধবীগুলো আমার টপ র্যাঙ্কে ছিল, মানে যারা বেশ ভালো রেজাল্ট করেছিল, এইচএসে তোমার 90 মতো, তারপরে 85 মতো, 88 মতো, ইভেন মাধ্যমিকেও বেশ 80 মতো, 85 মতো, সেই সকল বন্ধুদের কি লক্ষ্য করেছিলাম আমি বা বান্ধবীদের, যে তারা শুধুমাত্র পড়াশোনাটাই করতো, পড়াশোনার সাথে লিপ্ত থাকতো, এর বাইরেও যে একটা জগৎ আছে, খেলাধুলা করতে হবে, বিভিন্ন বন্ধুর সাথে চলাফেরা করতে হবে, মেলামেশা করতে হবে, সেগুলো সে করতো না। মূলত এখনো তোমরা দেখতে পাবে বা এই মোমেন্টেও অনেক স্টুডেন্ট আছো যারা শুধুমাত্র মনে করো পড়াশোনা করলেই হলো, পড়াশোনা করলে ভালো রেজাল্ট করলেই হলো, জ্ঞান অর্জন করলেই হলো, বাকি যে তোমার একটু ক্রিকেট খেলা বা ফুটবল খেলা বা কোনো একটা জায়গা গিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারা বা একটু শরীর চর্চা করা, সেটার সাথে কেউ জড়িত না। তো স্বামী বিবেকানন্দ বলেছেন যে না, তুমি শুধু তোমার জ্ঞান
জ্ঞান ভান্ডার বাড়াবে তা না, তার পাশাপাশি তোমাকে শক্তিশালী হতে হবে, ফিজিক্যালি শক্তিশালী হতে হবে। তুমি যদি ফিজিক্যালি শক্তিশালী হও তাহলে তোমার দেহে রোগ মুক্ত হবে, আর তার জন্য কি করতে হবে? যোগ ফলো করতে হবে, ব্যায়াম করতে হবে। এই কথাটা তিনি বলেছিলেন। আচ্ছা, গুড, দুজনের কাছে তবে বই আছে, বেশ ভালো। তাহলে আমি বুঝাতে পেরেছি কি, যে ম্যান মেকিং এডুকেশন বলতে তিনি কোন ফিলোসফিতে বিশ্বাস করছিলেন, কি রকম মানুষ চাইছিলেন বানাতে। আরে বাবা, রাকেশ মন্ডল কত পিস্টার স্যার। তাহলে মেয়েরা কি করবে? দেখো, মানুষ বলেছি, এই দেখো আমি ছেলে এবং মেয়ের কথা বলেছি। তুমি সুস্মিতা যেটা বলছো, কেন মেয়েরা কি খেলার কিছু নেই? অবশ্যই আছে। বর্তমানে মেয়েরাও কিন্তু ফুটবল ক্রিকেট খেলছে। এবার তোমার যদি সেটা ভালো না লাগে, তার বাইরেও তো অনেক কিছু খেলার আছে। তোমাকে দেখো, একটা জিনিস কনজারভেটিভ মাইন্ডের কথা যদি বলা চলে, যে মূলত একটা জিনিস দেখবে, যে ছোটবেলাতে যখন আমরা ছোট ছিলাম, তখন বাবা বা মায়েরা, আমরা যদি মেলা বা কোনো জায়গায় ঘুরতে যেতাম, তাহলে একটা ছেলেকে মানে খেলনা কিনে দিতে গেলে কি দিত গো? গাড়ি, পিস্তল, গান, বন্দুক, এই সমস্ত জিনিস ছিল। কিন্তু যখন একটা মেয়ের খেলনা কিনার টাইম আসতো, তাকে তখন দেওয়া হতো পুতুল কিনে, বা না হলে তাকে বলতো যে রান্না বাতি খেলার যে ছোট ছোট জিনিসগুলো পাওয়া যায় না এইখানে। এই যে একটা কনজারভেটিভ থট, আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত এটা, হয়তো আমি এটা ভুলও হতে পারি, যে বর্তমানে যে আমাদের এই পৈতৃকতান্ত্রিক সমাজে, অর্থাৎ এটাতে যে গড়ে ওঠার পিছনে কিন্তু এটার অন্যতম কারণ ছোট বাচ্চা বেলাটাই। কারণ প্রথম বেলাতেই, ছোট বাচ্চা বেলার সময়, ছোট বাচ্চা অবস্থাতেই যদি একটা শিশুকে প্রথমে একটা মেয়ের জন্য দেওয়া হচ্ছে যে হাড়ি কুন্দি কড়াই নিয়ে সে রান্নাবাতির খেলা খেলবে, কিন্তু একটা ছেলেকে দেওয়া হচ্ছে সে বল কিনবে, ক্রিকেট খেলবে, বা আরো বাকি যা আছে। কিন্তু এই জায়গায় ওই মেয়েটাকে যদি রান্নাবাতির খেলার জায়গায় তাকে যদি ডক্টর বা ক্রিকেট বল কিনে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই মেয়েটার মনে বা মেয়েটার ভাবনাতে কিন্তু থাকে না যে একটা মেয়ে মানে শুধুমাত্র তার রান্না করারই খেলা বা রান্না করারই খেলা। এই জিনিসটা তুমি ভালোভাবে দেখো, মানে এটা আমি আমার ব্যক্তিগত মনে করি, মানে এটা আমি মনে করি অন্তত ব্যক্তিগতভাবে, কারণ আমি তো দেখে এসেছি ছোট থেকে, যে এই জিনিসগুলো কিন্তু একটা প্রচুর পরিমাণ রোল প্লে করে। তাই তুমি বেরিয়ে এসো তোমার ভাবনা থেকে, কেন তোমরা খেলাধুলা করবে না? তোমাদেরও খেলাধুলার জিনিস আছে, শরীরচর্চা করা আছে, তাহলে সেগুলোও করতে বলেছে, সেটা মানুষ বলেছে। এখানে কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস, স্বামী বিবেকানন্দ কিন্তু ওমেন এডুকেশন, অর্থাৎ মহিলা শিক্ষা নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। যদি কোনো দেশকে উন্নতি করতে চাও বা কোনো পরিবারকে উন্নতি করতে চাও, তাহলে সেই বাড়ির মহিলাকে শিক্ষিত করে তোলো, আদারওয়াইজ সেই বাড়ির কখনো উন্নতি সম্ভব না। এই কথাটা তিনি বলেছেন। মানে এটা এইভাবেই যে পুরো লাইন টু লাইন বলেছে তা না, কিন্তু মেন বক্তব্য ছিল এটাই। চলো, তার আশা করি বুঝতে পেরেছো ম্যান মেকিং এডুকেশনের কথা কে বলেছেন, আর তার জন্ম কত সালে, তিনি কোন দর্শনে বিশ্বাসী ছিলেন, আইডিয়ালিজম বা ভাববাদ বা বেদান্ত, তিনি বেদকে ফলো করে চলেছেন। ওকে, নেক্সট স্লাইডে যাওয়া যাক। বিবেকানন্দ জীবন দর্শন। এবার চলে আসবো বিবেকানন্দ তার লাইফে কি। দেখো, প্রত্যেকটা মানুষ আমরা কিছু একটা নীতি নৈতিকতার উপর বেশ করে চলি। এবার একটা মানুষ যখন ত্যাগী হয়ে যায়, আর পাঁচজন মানুষের চাইতে যখন তিনি আলাদা হয়ে যায়, তার জীবন, তার বাণী, তার কার্যকলাপ, যখন একটা মানুষ একটা সমাজকে উন্নতির পথে নিয়ে চলে, তখনই তার জীবন দর্শনগুলো আমরা পড়ি। তো মূলত স্বামী বিবেকানন্দেরও কিছু জীবন দর্শন ছিল, তিনি তার জীবনটাকে কিভাবে দেখেছেন, জীবন কি সেই সম্পর্কে বলেছেন। তো আজ আমরা সেই সংক্রান্ত জিনিসগুলো দেখবো। কি বলেছে, এই দেখো, এই কোটেশনটা তোমরা সবাই পড়েছো বা ছোটবেলা থেকে আমরা সবাই জানি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, তাই তো? এটার মানে কি গো, যদি কাইন্ডলি একটু চট করে বলে দাও। বলতে চাইছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, অর্থাৎ ইনি মনে করেন প্রত্যেকটা জীবের মধ্যে, বেদান্ত দর্শনে কি বলেছে, বেদান্ত দর্শন যাদের আছে, ফিলোসফি যাদের আছে, তারা বেদান্ত ফিলোসফি যদি পড়ে থাকো, তাহলে সেখানে বলেছে যে প্রত্যেকটা মানুষের মধ্যে ব্রহ্মা বিরাজমান, পরম ব্রহ্মা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। আর প্রথমেই আমরা বললাম, ইনি যেহেতু বেদান্ত দর্শনে বিশ্বাসী ছিলেন এবং বেদান্ত দর্শনের রীতিনীতিকে তিনি জীবনে ফলো করেছেন, তার প্রেক্ষিতেই তিনি বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, অর্থাৎ প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বর আছে। তাই তুমি যদি জীবের সেবা করো, জীবকে ভালোবাসো, প্রাণীকে ভালোবাসো, প্রাণকে ভালোবাসো, তাহলেই তোমার ঈশ্বরের সেবা করা হলো। এই কথাটাই তিনি বলতে চেয়েছেন। প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বর আছে, একদম। জীবকে প্রেম করলে ঈশ্বরকে প্রেম করে, একদম। মৈত্রী উপপাধ্যায়, হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো তো? আশা করি বুঝতে পেরেছি। এখন ক্লাসের দিকে কনসেন্ট্রেট করো। তারপরে কি বলেছে, বিশ্বজনিতা ও আধ্যাত্মিক ভ্রাতৃত্ববোধ। বিশ্বজনিতা বলতে কি, ইউনিভার্সালিজম এবং স্পিরিচুয়াল ব্রাদারহুড। ইউনিভার্সালিজম বলতে কি, তোমার বিশ্বজনিতা, তিনি
শুধুমাত্র নিজের দেশের মধ্যে সীমিত থাকতে চায়নি, তিনি পুরো বিশ্বকে নিয়ে চলতে চেয়েছেন। একটা মানুষকে নিয়ে তিনি চলতে চায়নি, বিশ্ব ভ্রাতৃত্ববোধ, এই দেখো আধ্যাত্মিক ভ্রাতৃত্ববোধ এবং বিশ্বজনিতা, তিনি পুরো জগৎ সংসারকে তিনি একটা অংশ, একটা ব্রহ্মা ভেবে এগিয়ে নিয়ে যেতে চেয়েছেন। তার পাশাপাশি বলেছেন তিনি আধ্যাত্মিক বলতে কি তিনি ঈশ্বরে বিশ্বাসী ছিলেন, স্পিরিচুয়ালিজম অর্থাৎ আধ্যাত্মিক সত্তার উপর তিনি বিশ্বাসী ছিলেন। ওকে, আর ভ্রাতৃত্ববোধ বলতে এভরি ইন্ডিয়ান ইজ মাই ব্রাদার এন্ড সিস্টার, এই কথাটাও তিনি বলেছেন। প্রত্যেকটা ভারতীয় হচ্ছে আমার ভাই এবং বোন, প্রত্যেকজন নিজের মতো করে প্রত্যেকজনকে ভেবে চলো। দেখো প্রথমেই তো তিনি বলে দিয়েছেন জীবে প্রেম করে সেই জন সে বিচে ঈশ্বর, অর্থাৎ প্রত্যেকটা মানুষই সেটা আমার ভাই বা বোন হতে পারে, তার মধ্যে প্রাণ আছে, তাহলে সেটাকে আমার আপন জিনিস, তো সেই জিনিসটাই তিনি বলতে চেয়েছেন। চাপ নাই। স্পিরিচুয়ালিজম আধ্যাত্মিক সত্য, অর্থাৎ তিনি ঈশ্বরে বিশ্বাসী ছিলেন, তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বর আছেন, তিনি এটাও বিশ্বাস করতেন তুমি কর্ম করতে, তিনি এটাও বলতেন তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না, তোমার যেটা করার তুমি সেটা করো, রেজাল্ট তুমি তোমার যেই রকম কাজ করবে সেই অনুযায়ী দেবে। যেহেতু প্রথমেই বলে দেখো, লিঙ্ক করে দেখো, আইডিয়ালিজম বা ভাববাদ, তারপরে চলে গেল বেদান্ত দর্শন, দুজনেই কিন্তু ঈশ্বরকে মেনেছেন, তাহলে অবশ্যই তিনি আধ্যাত্মিক সত্তা, আধ্যাত্মিক বিদ্যা, ঈশ্বরকে উপলব্ধি, ঈশ্বরের সান্নিধ্যে যাওয়া, ঈশ্বরের সাধনা করা, সেই সংক্রান্ত জিনিস তিনি বলবেন, তাই তো। তারপরে কি আছে, এই দেখো পরম ব্রহ্ম, দ্য সুপ্রিম বিইং, অর্থাৎ তিনি পরম ব্রহ্মের কথা স্বীকার করেছেন। আমি আগেই বললাম বেদান্ত দর্শন, তার মানে যাদের ফিলোসফি আছে, বেদান্ত দর্শন যারা পড়েছে তারা কিন্তু অনেকটাই খুব সহজে এটা রিলেট করতে পারবে, এই পয়েন্টগুলো আশা করি বুঝাতে পারছি আমি। তারপরে কি, এখান থেকে তোমাদের খুব ইম্পর্টেন্ট চলে গেল, দেখো এখান থেকে যদি চলে আসে তাহলে ইউনিভার্সালিজম বা স্পিরিচুয়াল ব্রাদারহুডের কথা কে বলেছিলেন? বিবেকানন্দ। পরম ব্রহ্ম বা দ্য সুপ্রিম বিইং, এই কথাটা কার জীবন দর্শন থেকে পাওয়া যায়? স্বামী বিবেকানন্দের জীবন দর্শন থেকে পাওয়া যায়। আশা করি আমি বুঝাতে পারছি। এরপরে দেখো শিক্ষার লক্ষ্য, এবার কি আমাদের এখানে আমাদের যেহেতু এটা সাবজেক্ট ফিলোসফি না, তাই ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ জাস্ট একটু নেব, তারপরে তার অ্যাপ্লিকেশনটা, এডুকেশন ইজ অ্যাপ্লিকেশন সাইড অফ ফিলোসফি, ঠিক আছে, এটা কিন্তু তোমরা জানো কি শিক্ষা বিজ্ঞান হচ্ছে দর্শনের একটা প্রয়োগগত দিক। তো এবার দর্শন থেকে সেগুলোকে কাজে লাগিয়ে তিনি শিক্ষা সংক্রান্ত বিষয়, যেহেতু আমাদের সাবজেক্ট হচ্ছে শিক্ষা বিজ্ঞান, তাই আমাদের জানতে হবে যে এই শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে তিনি শিক্ষার লক্ষ্য সম্পর্কে কি বলেছেন, তিনি শিক্ষক সম্পর্কে কি বলেছেন, তিনি শিক্ষার্থী সম্পর্কে কি বলেছেন, তিনি পাঠ্যক্রম সম্পর্কে কি বলেছেন, সেই জিনিসগুলো আজকে আমাদের জেনে নিতে হবে। কি বলেছে দেখো, শিক্ষার দুই রকম লক্ষ্যের কথা তিনি বলেছেন, এক হচ্ছে শিক্ষার আপাত লক্ষ্য বা প্রক্সিমেট এম, আর দুই নম্বর হচ্ছে শিক্ষার চরম লক্ষ্য বা আলটিমেট এম। তাহলে শিক্ষার আপাত লক্ষ্য মানে বেসিক আক্ষরিক অর্থে যেগুলো লক্ষ্য আছে, চরম লক্ষ্য না, স্বাভাবিক অর্থে যেই লক্ষ্যটা আছে সেটা কি বলছে? দৈহিক বিকাশ। কি বলছে? দৈহিক বিকাশ, ফিজিক্যাল ডেভেলপমেন্ট। তিনি বলেছেন যে আমাদেরকে সেই সকল বিষয় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা দিতে হবে যেটাতে শিক্ষার্থীর দৈহিক বিকাশ ঘটে। তাহলে স্যার আমি শিক্ষা দিয়ে কিভাবে দৈহিক বিকাশ ঘটাবো? ওই যে প্রথমে বলেছি, বিবেকানন্দ বলেছেন পাঠ্যক্রমের মধ্যে এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত করতে হবে বা এমন কিছু বিষয় রাখতে হবে যেগুলো পড়ে বা যেগুলো জানার পরে বা যেগুলো প্রয়োগ করার পরে শিক্ষার্থীরা দৈহিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পারে। তাহলে দৈহিকভাবে শক্তিশালী করার জন্য একজন শিক্ষার্থীকে কি করা উচিত? খেলাধুলা করা উচিত, ব্যায়াম করা উচিত, যোগা করা উচিত, বা কোন খাবার খেলে বা কোন বিষয়ে চলাফেরা করলে কিরকম করলে দেহকে স্ট্রং করা যায় সেই সংক্রান্ত বিষয়েও তিনি বলেছেন। আশা করি আমি বুঝাতে পারছি। কর্ম করে যাও, ফলের আশা করিও না, একদম। তারপর কি আছে? মানসিক বিকাশ, মেন্টাল ডেভেলপমেন্ট। দেখো দৈহিক বিকাশ বলতে কি, তোমাকে স্বাবলম্বী করে তোলা, তোমার প্রত্যেকটা দেহের অঙ্গকে শক্ত করে তোলা। তুমি যদি শক্তই না হও তাহলে তুমি সমাজে চলবে কি করে? শক্ত ইন দা সেন্স দুটোই ভাবে, ফিজিক্যালি, ইমোশনালি, মেন্টালি। প্রথমে তুমি ফিজিক্যালি শক্ত হও, তারপর ইমোশনালি, তারপরে মেন্টালি। সেটা বলছে মানসিক বিকাশ, মেন্টাল ডেভেলপমেন্ট। অর্থাৎ তোমার ভাবনা, তোমার মানসিক ক্ষমতা, যে আবেগ আছে, ইমোশন আছে, সেগুলোর বিকাশ তোমাকে করতে হবে, সেগুলোকে কন্ট্রোল করার ক্ষমতা তোমাকে রাখতে হবে, সেই সংক্রান্ত বিষয় তিনি বলেছেন। তারপরে চারিত্রিক বিকাশ বা চরিত্রের বিকাশ, ক্যারেক্টার ডেভেলপমেন্ট। When you lose money, you lose something. When you lose your character, you lose everything. এই কোটেশনটা আমি একটা জায়গায় হয়তো পড়েছিলাম, এটা হচ্ছে আসল এবং খুব বাস্তব কথা। When you lose money, you lose something. When you lose your character, you lose everything. অর্থাৎ
তুমি যদি টাকা পয়সা হারিয়ে ফেলো বা সবকিছু হারিয়ে ফেলো, তুমি কিছুটা পরিমাণ হারালে, কিন্তু যদি তুমি তোমার নিজের ক্যারেক্টার হারিয়ে ফেলো তাহলে তুমি সবকিছু হারিয়ে ফেলবে। এই জিনিসটা কিন্তু খুব মারাত্মক, ঠিক আছে? ঠিক তেমনই বলেছে চরিত্রের বিকাশ। একজন মানুষকে তিনি কি বলেছে, ম্যান মেকিং প্রথমেই তিনি বলে দিয়েছেন, অর্থাৎ একজন আদর্শ মানুষ গড়ে তুলতে হবে এবং আদর্শের মধ্যে তার চারিত্রিক বিকাশ গুণাবলী করতে হবে। চারিত্রিক, সে যেন চুরি না করে, মানুষকে কোনো হার্মফুল ইফেক্ট না করে, কাউকে কোনো আঘাত না করে, কোনো মানুষের ক্ষতি না করে, সকল মানুষকে নিয়ে একত্রিতভাবে তিনি চলতে পারেন, সেই সংক্রান্ত বিকাশ যেন একটা শিক্ষার্থীর মধ্যে গড়ে ওঠে। আমাকে সেই সকল লক্ষ্য রেখে আমাকে শিক্ষার্থীকে শিক্ষা দিতে হবে। দেখো, যার জন্য তোমরা যদি আজকে বলি, তোমাদের ক্লাস ছোটবেলায় ছিলে বা ছোটবেলাতে পঞ্চতন্ত্র বলো, তারপরে এই যে গল্পগুলো পড়তে না, যে মোরাল এডুকেশন বা নৈতিকতার, চুরি করা পাপ, মানুষকে সাহায্য করা উচিত, যার নীতিকথা, সাত নীতিকথা গল্পগুলো থাকতো, কেন দেওয়া হতো? যেন তোমরা ওটা পড়ার পরে নিজে একটু বুঝতে পারো বা নিজের যে চারিত্রিক বিকাশ আছে সেটাকে তুমি ইমপ্রুভ করতে পারো সেটা।